চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ। চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা এইটা আসলে হলো কি, কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারটা চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ, বাট এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে মানে মেনে নিতে হবে বা ধরে নিতে হবে যে এটা হচ্ছে 4টা চ্যাপ্টারের কম্বিনেশন, মানে 4টা সেপারেট চ্যাপ্টার। অর্থাৎ প্রথম যখন রেট অফ রিঅ্যাকশন ডিসকাস করব ওইটা একটা চ্যাপ্টার, ভেলোসিটি অফ রিঅ্যাকশন যখন ডিসকাস করতে হবে ওইটা আরেকটা চ্যাপ্টারে চলে আসবে। দেন হচ্ছে অ্যাসিড বেস চ্যাপ্টার যখন পার্টটা যখন শেয়ার করবো তখন মনে করবো আরেকটা চ্যাপ্টারে চলে আসছি। দেন হচ্ছে তোমার হিট অফ রিঅ্যাকশন যখন যাবো তখন মনে করবো আরেকটা চ্যাপ্টারে চলে আসছি। তো অনেকটা ডিসটাইপ চ্যাপ্টার এটা, মানে যেই ধরো এমন হয় না যে এই 4টা ডিভিশন থেকে একেবারে আলাদা আলাদা কোশ্চেন হয়, যখন কোশ্চেন হয় মিক্স হয় না, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, একদম স্টার্টিং এ হচ্ছে এটা কনসেপ্ট হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। কেমিক্যাল চেঞ্জের এই চ্যাপ্টারটার স্টার্টিংটা তোমরা করবো হচ্ছে গিয়ে গ্রিন কেমিস্ট্রি দিয়ে। গ্রিন কেমিস্ট্রি পার্টের থেকে তোমাদের একটা ছোট্ট একটা পার্ট আছে গ্রিন কেমিস্ট্রি, ওই পার্টটাতে যাবা। এই পার্টের মধ্যে ফার্স্ট একটা হচ্ছে খুব কমন ডেফিনেশন যে হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রি। খুব কমন ডেফিনেশন, মানে ডেফিনেশনের মধ্যে যে ডেফিনেশন গুলো ফ্রিকুয়েন্টলি আসে তার মধ্যে একটা হচ্ছে হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রি, এইটা। বাট আসলে একটা প্রবলেম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি একটা কনসেপ্ট, মানে গ্রিন কেমিস্ট্রি একটা ডেফিনেশন সেটা ভাবাই যায় না, মানে এটা একটা কনসেপ্ট। তারপরেও হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রি বললে হয়তো এটা বলতে পারো যে গ্রিন কেমিস্ট্রি ইজ আ টেকনিক। এটা একটা টেকনিক, অথবা বইয়ের মধ্যে লেখা আছে প্রসেস, মেথড, এক্সেট্রা, যা বলো না কেন। হ্যাঁ, তাহলে গ্রিন কেমিস্ট্রি ইজ আ টেকনিক which is employed in the industries to reduce pollution of environment. To reduce environmental pollution, okay, to reduce environmental pollution. আচ্ছা, তো এটা বেটার টু সে যে টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন, যদিও অন্য একটা ওয়ার্ড এখানে ব্যবহার হয়। টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন বললে পরে বেটার হয় কি, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে গ্রিন কেমিস্ট্রির জন্য কোন সেন্টেন্স গুলো কারেক্ট সেন্টেন্স, কোনগুলো তোমার হচ্ছে গিয়া রং সেন্টেন্স, এটা তখন বোঝা যাবে আর কি। অর্থাৎ সিম্পলি গ্রিন কেমিস্ট্রি হচ্ছে ইকো ফ্রেন্ডলি কেমিস্ট্রি। একদম শর্টকাট আনসার হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি ইজ ইকো ফ্রেন্ডলি কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি ইজ ইকো ফ্রেন্ডলি কেমিস্ট্রি। তো এখন গ্রিন কেমিস্ট্রিটা যেহেতু অ্যাপ্লাই হয় ইন্ডাস্ট্রিতে, এই কারণে হয়তো বলা হয় যে এমপ্লয়েড না বলে আমরা অ্যাপ্লাইড ওয়ার্ডটাই নিতে পারি। হ্যাঁ, অ্যাপ্লাইড এটাই বলা চলে সহজ করে। গ্রিন কেমিস্ট্রি ইজ টেকনিক হুইচ ইজ অ্যাপ্লাইড ইন দ্য ইন্ডাস্ট্রি, কেন? টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন। তার মানে তুমি যাই করবা ইন্ডাস্ট্রিতে, হোয়াট এভার, তোমার শুধু কনসিডারেশন থাকতে হবে যেন এনভায়রনমেন্টাল পলিউশনটা কতটা রিডিউস করা যায়, কতটা রিডিউস করা যায়। তার জন্য তুমি যে টেকনিকটা অ্যাপ্লাই করবা ওই টেকনিকটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তুমি যে টেকনিকটা অ্যাপ্লাই করবা সেটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, রিমেম্বার দিস। তাহলে এই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো আমরা যদি এইটাই বুঝি যে এটাই গ্রিন কেমিস্ট্রি, তাহলে ডেফিনেটলি উই ক্যান সে যে কোনটা কারেক্ট কোনটা রং ফর গ্রিন কেমিস্ট্রি। ওকে, তোমরা এটা দেখবা যে হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রি, এন্ড এটা অলসো ফলো করবা যে তোমার হলো এটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ গ্রিন কেমিস্ট্রি। প্রিন্সিপালস অফ গ্রিন কেমিস্ট্রি অর্থাৎ গ্রিন কেমিস্ট্রির যে প্রিন্সিপালস আছে এই প্রিন্সিপালস গুলো ফলো করবা। তো আমি সেখান থেকে কিছু সিলেক্টিভ পয়েন্ট নিয়ে আসতেছি, কিছু সিলেক্টিভ পয়েন্ট। ঠিক আছে, তার মধ্যে একটা পয়েন্ট নিয়ে আসতেছি আমি, সেটা হচ্ছে যে অ্যাটম ইকোনমি।
অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি একটা ওয়ার্ড আছে দেখবা, অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি। তো এই ওয়ার্ডটা একটু আমরা বুঝে নেই আর কি, হ্যাঁ, যে অ্যাটম ইকোনমি দিয়ে কি মিন করে। ওকে, তাহলে অ্যাটম ইকোনমি, গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপালে ওয়ান ওয়ার্ড হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি কি সেটা বোঝার জন্য এটা অনেকটা একটা একটা ইকুয়েশনের মতো ব্যাপার, যে অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু, অনেকটা এরকম, যে অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু mass of desired products, mass of desired products by mass of total products into 100। এই হচ্ছে অ্যাটম ইকোনমি, এটা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমিটা কি, সেটা হচ্ছে mass of desired products by mass of total products, mass of desired products by mass of total products into 100। আচ্ছা, কোনো কোনো বইয়ে এটা লেখা থাকতে পারে যে mass of desired products by mass of total reactants। mass of desired product ঠিক থাকবে, বাট আপন হতে পারে যে mass of total reactant, and এখানে আমি বলছি mass of total product। তো mass of total reactants and mass of total product all time কি সেম। তো এটা হয়তো বেটার টু হেয়ার, শুনতে ভালো লাগে যে mass of desired product by mass of total product, কিন্তু ওইটাও ভ্যালিড যে mass of desired product by mass of total reactant, কিন্তু শুনতে কেমন যেন লাগে, কিন্তু দুইটাই ভ্যালিড। তাহলে ওইটা কেন দেয়, ওখানে বোঝানো হয় যে টোটাল রিঅ্যাকট্যান্টের কতটা ডিজায়ার প্রোডাক্ট পেলাম আমি, টোটাল রিঅ্যাকট্যান্ট থেকে কতটা ডিজায়ার প্রোডাক্ট পেলাম, ওটা ওইভাবে চিন্তা করে। আর এটা চিন্তা করে কি, যে টোটাল প্রোডাক্টের কতটা ডিজায়ার প্রোডাক্ট। তো দুইজনের তো আমার কাছে মনে হয় যেন ঠিকই আছে, এরকম আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে অ্যাটম ইকোনমি, এটা হচ্ছে অ্যাটম ইকোনমি, কোন একটা রিঅ্যাকশনের অ্যাটম ইকোনমি। ফর এক্সাম্পল, মিথেনের সাথে সাপোজ ক্লোরিন রিঅ্যাকশন করে মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড প্রডিউস করলো। ওকে, এটা একটা রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ মিথেন। তো এই রিঅ্যাকশনটাতে সাপোজ তোমার ডিজায়ার প্রোডাক্টটা কি, মিথাইল ক্লোরাইড, তোমার ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে মিথাইল ক্লোরাইড, তাহলে এই মিথাইল ক্লোরাইড হচ্ছে তোমার ডিজায়ার প্রোডাক্ট। তো এই ডিজায়ার প্রোডাক্টটার ব্যাস কত বাই টোটাল প্রোডাক্টের ব্যাস কত ইন্টু 100, তাহলে এই রিঅ্যাকশনের অ্যাটম ইকোনমি বেরিয়ে আসবে। তাহলে এই রিঅ্যাকশনের অ্যাটম ইকোনমি বের হবে। তাতে সুবিধা কি হবে, অ্যাটম ইকোনমি বের হলে পরে অ্যাটম ইকোনমি যত হেলদি হবে, অ্যাটম ইকোনমি যত হাই হবে, সেটা তত বেশি অ্যাকসেপ্টেবল হবে, ওটা ওই প্রসেসটা তত বেশি অ্যাকসেপ্টেবল হবে। কারণ একই প্রোডাক্টের জন্য তোমাকে ইউ হ্যাভ সেভারাল অপশন, ইউ হ্যাভ টু হ্যাভ সেভারাল অপশন। তোমার কাছে যে কোনো একটা প্রোডাক্টে যাওয়ার জন্য কিন্তু তোমার কাছে কি থাকবে, বেটার অল্টারনেটিভ থাকবে বা অল্টারনেটিভ থাকবে। কিন্তু কোন অল্টারনেটিভটা তুমি নিবা, কোনটা তুমি নিবা, সেটা যদি তুমি মনে করো যে তুমি যদি চাও যে এটা গ্রিন কেমিস্ট্রি ফলো করে করবা, তাহলে তুমি কোনটা নিবা, ঠিক না? এমনটা আর কি। তার জন্য একটা ইন্ডিকেটর হচ্ছে অ্যাটম ইকোনমি, অর্থাৎ অ্যাটম ইকোনমি দেখে দেন কি করা হয়, তোমার সিলেক্ট করা হয় যে কোন মেথড ইউ উইল অ্যাপ্লাই। তো এখানে আবার একটা এমসিকিউ পেতে পারো, যে বলবে যে আইডিয়াল অ্যাটম ইকোনমি, আইডিয়াল অ্যাটম ইকোনমি ইজ 65 থেকে 85%। এমসিকিউতে অপশনটা এমনিতেই থাকবে 65 থেকে 85। আইডিয়াল অ্যাটম ইকোনমি হচ্ছে 65 থেকে 85%, এটা হচ্ছে আইডিয়াল অ্যাটম ইকোনমি। দ্যাট মিনস কোন অ্যাটম ইকোনমিতে আমি হলে পরে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব, যদি দেখি যে অ্যাটম ইকোনমি 65 থেকে 85 এর মধ্যে হয়, তাহলে ওইটা অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে এইটা এমসিকিউ হিসেবে পেতে পারো যে আইডিয়াল অ্যাটম ইকোনমি কি। 1 মার্ক কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাটম ইকোনমি। 2 মার্ক কোশ্চেন হইতে পারে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটম ইকোনমি ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ গুডস। দেন এমসিকিউর জন্য 1 মার্ক হতে পারে যে আইডিয়াল অ্যাটম ইকোনমি কত। এই কিছু মিলিয়ে দেখো, এই ছোট্ট একটা জায়গার মধ্যে দেখো 1 মার্ক 2 মার্ক এমসিকিউ সব কিছু মিলিয়ে আছে কিন্তু। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এটা মাথায় রাখতে হবে যে গ্রিন কেমিস্ট্রির একটা প্রিন্সিপাল হচ্ছে অ্যাটম ইকোনমি। এন্ড তোমাদেরকে মনে করিয়ে দেই, একটা এমসিকিউ এরকম এসেছিল যে গ্রিন কেমিস্ট্রি হাইফেন দিয়ে 1 অ্যাটম ইকোনমি, 2 রিডিউস, ও কি দিছে, ও ভালো কথা, ওখানে একটু চালাকি করছে, বলছে রিডিউস অ্যাটম ইকোনমি, বুঝছো দিছে কি,
যে রিডিউস অ্যাটমিকোনমি, সেটা কি কারেক্ট হবে? নট এট অল। ঠিক আছে, তো ওইভাবে তাহলে অ্যাটমিকোনমির কনসেপ্ট থাকলে সে বলতে পারবে ওটা, তাই না? আচ্ছা, অ্যাটমিকোনমির পরে গ্রিন কেমিস্ট্রি রিলেটেড যে ব্যাপারগুলো আছে আরো, তার একটা হচ্ছে তোমার সেফার সলভেন্ট। সেফার সলভেন্ট একটা এমসিকিউ, বেশ কমন একটা এমসিকিউ, মানে আমি একেবারে মার্ক ওরিয়েন্টেড জিনিসগুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, যে সেফার সলভেন্ট, শোনো একটা এমসিকিউ বেশ পপুলার, বলবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সেফার সলভেন্ট। সেফার সলভেন্ট বলতে অল্টারনেটিভ সলভেন্ট আর কি, অর্থাৎ আমরা যে সলভেন্ট গুলো ইউজ করি ইউনিভার্সাল, সেই বা ইউনিভার্সাল সলভেন্ট না, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে সলভেন্ট ইউজ হয়, কেমিক্যাল ল্যাবরেটরিতে, ইন্ডাস্ট্রিতে যে সলভেন্ট ইউজ করা হয়, সেই সলভেন্ট গুলোর একটা লিস্ট আছে এবং তার একটা অল্টারনেটিভ লিস্ট আছে। ধরো এইটার পরিবর্তে এইটা যাবে, ওটার পরিবর্তে ওটা হবে, এটার পরিবর্তে এটা হবে, তো যেটা অল্টারনেটিভ সেটা হচ্ছে সেফার। তো এরকম একটা সেফার সলভেন্টের নাম খুব জানতে চাইবে, আর তা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এন্ড তা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। তো রিমেম্বার, এমসিকিউ থাকবে সুপার ক্রিটিক্যাল কার্বন, অনেক সময় এরকম শর্ট ফর্মে দিতে পারে এসপি কার্বন ডাইঅক্সাইড, তাহলে বুঝে নিবা যে এটা আসলে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এসপি কার্বন ডাইঅক্সাইড, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে গিয়ে বেটার অল্টারনেটিভ। তাহলে কি হলো? সেফার সলভেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাও নোট ডাউন করবা। রিসাইক্লিং, অর্থাৎ রিসাইক্লিং কি এটা জানো, ইউনো যে রিসাইক্লিং কি, বাট এটা অ্যাড করো যে যদি আমি গ্রিন কেমিস্ট্রিতে বলি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রিন কেমিস্ট্রি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিকেটর অফ গ্রিন কেমিস্ট্রি, সেখানে যদি হুইচ অফ দ্য ফলোইং রিসাইক্লিং থাকে তাহলে এটা কারেক্ট, আর ইজ নট বললে রিসাইক্লিং বাদ যাবে, তাই না? তো ওরকমটা আর কি রিসাইক্লিং। রিমেম্বার, রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি মানে আসলে হলো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এটাও তোমার হচ্ছে গিয়া গ্রিন কেমিস্ট্রি। ফর এক্সাম্পল সোলার এনার্জি, সোলার এনার্জি, তো এটাও গ্রিন কেমিস্ট্রি রিলেটেড ওয়ার্ড। গ্রিন কেমিস্ট্রি রিলেটেড আরেকটা ওয়ার্ড আছে বায়োডিগ্রেডেবল। গ্রিন কেমিস্ট্রি রিলেটেড একটা ওয়ার্ড হচ্ছে বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেই আমরা যে তোমার হচ্ছে গিয়া ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, এর মধ্যে বা যে প্রোডাক্ট প্রডিউস হয় বা যে রিঅ্যাকশন রিঅ্যাক্ট করে, এদের যে সাবস্টেন্স ইউজ হয়, এদের মধ্যে দুই টাইপের আছে, একটা বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল এন্ড নন বায়োডিগ্রেডেবল, তো বুঝো তো, বায়োডিগ্রেডেবল মানে যেগুলো কি হয়, শেষ হয়, ফিনিশ, যেগুলো ডিকে হয়, মানে একেবারে ধরো সয়েলের সাথে মিশে যায়, ওরকমটা আর কি। আর নন বায়োডিগ্রেডেবল মানে নেভার মিক্স বা নেভার ডিস্ট্রয়, এরকমটা অনেকদিন পর্যন্ত এটা একই থাকে। তো নন বায়োডিগ্রেডেবল ফর এক্সাম্পল প্লাস্টিক। তো বায়োডিগ্রেডেবল হচ্ছে কি বায়োফুয়েল, বায়োডিগ্রেডেবল হচ্ছে কি বায়োকেমিক্যাল, তাই না? তো বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স ফর গ্রিন কেমিস্ট্রি। দেন হচ্ছে তোমার রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্ট, এরপরে দেখবা যে গ্রিন কেমিস্ট্রিতে একটা কথা থাকবে যে রেফ্রিজারেন্ট। তো রেফ্রিজারেশনে তোমরা জানো যে রেফ্রিজারেশনে ওয়াইডলি ইউজ হয় হচ্ছে সিএফসি, রেফ্রিজারেশনে ওয়াইডলি ইউজ হয় হচ্ছে সিএফসি, সিএফসি হচ্ছে ওয়াইডলি ইউজ হয়, তাই না? রেফ্রিজারেটরে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এন্ড এই সিএফসিটাকে ফ্রেয়ন্স বলে। ফ্রেয়ন্স মানে সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, বাট এটা ট্রেড নেম বা কমার্শিয়াল নেম হচ্ছে ফ্রেয়ন্স। কমার্শিয়ালি কি বলে? ফ্রেয়ন্স। এই ফ্রেয়ন্স এর এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। রিমেম্বার, ফ্রেয়ন্স 11, ফ্রেয়ন্স 12 and ফ্রেয়ন্স 112, এই তিনটে তো মনে রাখতে হবে। ফ্রেয়ন্স 11, ফ্রেয়ন্স 12 and ফ্রেয়ন্স 112, এগুলো বের করার অনেক ফর্মুলা আছে, কিন্তু আমি অনেক সময় মনে করি তিনটার জন্য আর এত ক্রিটিক্যাল ফর্মুলা মনে রাখার দরকার নেই আলাদা করে, জাস্ট তিনটা মনে রাখো। ফ্রেয়ন্স 11 হচ্ছে সিএফ সিএল3, ফ্রেয়ন্স 12 হচ্ছে সিএফ2 সিএল2, ফ্রেয়ন্স 112 হচ্ছে সিসি, মানে আগে সিসি দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? তো মাঝখানে হলো সিসি, আর রাইট সাইডে হলো সিএলএফ2, সিএলএফ2, এটা হলো 112। একটু কষ্ট করে
ফর্মুলা আছে, খুব ডিফিকাল্ট একটা ফর্মুলা, এমনিতে মনে রাখো 11, 12 and 112, 11, 12 and 112, and very common MCQ, very common. Which of the following is French 11, which of the following is French 12, and which of the following is French 112? তো এই তিনটা আসে যেহেতু, তো এই তিনটা মনে রাখো, CFCl3, CF2Cl2, আরেকটা কি মাঝখানে কি CC না, ওদিকে HC এর সাথে ClF2 আর এই Cl এর সাথেও কি এই C এর সাথেও ClF2, বাট রিমেম্বার দিস। তো এই যে হচ্ছে মানে তোমার হলো গিয়ে রেফ্রিজারেটর না, রেফ্রিজারেন্ট বলে এদেরকে, রেফ্রিজারেন্ট। এখন এই যে তোমার অল্টারনেটিভ জানতে হবে, সিএফসি অল্টারনেটিভ, বেটার অল্টারনেটিভ। তার মানে ইনস্টিড অফ সিএফসি হুইচ ওয়ান ইজ ইউজড ফর গ্রিন কেমিস্ট্রি, ফর গ্রিন কেমিস্ট্রি, তখন কারেক্ট অপশন হবে HCFC, HCFC রিমেম্বার। তাহলে HCFC অর শুধু HFC, সি নাই, আরেকটা সি নাই, মানে আস্তে আস্তে সি গায়েব করে দিচ্ছে আর কি। তো দেখো বিষয়টা এটা হলো গিয়া, যেটা HCFC এটা একটা বেটার অল্টারনেটিভ সিএফসির পরিবর্তে। অপশন এটা থাকলে এটা কারেক্ট, অপশন এটা থাকলে এটাই কারেক্ট। HCFC যেটা, এটা হচ্ছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, আর এটা হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন, অর্থাৎ ক্লোরিন ভ্যানিশ, বুঝতে পারছো, হাইড্রোফ্লোরোকার্বন। তো এরাই হলো গিয়া তোমার সেফার রেফ্রিজারেন্ট, সেফ রেফ্রিজারেন্ট, আর হচ্ছে ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট। ওকে, এরা হচ্ছে অল্টারনেটিভ, এমসিকিউতে আসতে পারে। আবার অনেক সময় আমি মাল্টিপল কম্বিনেশন দেখেছি, মাল্টিপল কম্বিনেশন এটা 1 এটা 2 দিয়ে দিছে, তখন 1 2 কারেক্ট, 1 2 কারেক্ট। তাহলে এটাও জানা হলো। হ্যাঁ, আচ্ছা ওকে। সো এবার দেখতে হবে তোমাদের যে হাউ সিএফসি destroy ozone layer, how CFC destroy ozone layer। 2 মার্কে এটা ভেরি কমন, 2 মার্কে এটা ইভেন ফার্স্ট পেপার কেন সেকেন্ড পেপারেও আছে, এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যে কোনো পেপারে আসতে পারে, and it is very important for 2 mark, how CFC destroy ozone layer, যে ওজোন লেয়ার কিভাবে ডিস্ট্রয় করে, সিএফসি কিভাবে ওজোন লেয়ার ডিস্ট্রয় করে, সিএফসি কি করে ওজোন লেয়ার ডিস্ট্রয় করে। ওকে, সো সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার আছে। হ্যাঁ, এটা হচ্ছে খুব সিম্পল। সেলেগেস এই যে কার্বন ক্লোরিন যে বন্ড, আমরা এটা দেখাচ্ছি, কার্বন ক্লোরিন বন্ড ফলো করো, কোন ওই কার্বনের সাথে আর তিনটা হ্যান্ডে কি আছে, নট আওয়ার কনসার্ন। কার্বন ক্লোরিন যে বন্ড, এই বন্ডটা সানলাইটের ইউভি লাইটের প্রেজেন্সে, ইউভি লাইটের প্রেজেন্সে তোমরা জেনে থাকবা যে ক্লোরিন রেডিক্যাল তৈরি করে, ক্লোরিন রেডিক্যাল বলে এটাকে, ক্লোরিন রেডিক্যাল। এটা কিন্তু রেডিক্যাল, নট পজিটিভ নন নেগেটিভ, এই টাইপের একটা রেডিক্যাল আছে, নট পজিটিভ নন নেগেটিভ, এরকম একটা রেডিক্যাল আছে যেটার মধ্যে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, এটা একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, যেটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। তো ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তার মানে সিএফসি ইউভি লাইটের প্রেজেন্সে ক্লোরিন ফ্রি রেডিক্যাল প্রডিউস করে ফার্স্টে। এই ফ্রি রেডিক্যাল যায়া তোমার কাকে অ্যাটাক করে, ওজোনকে, এই যে ওজনের সাথে যা রিঅ্যাক্ট করে, ওজনের সাথে রিঅ্যাক্ট করে সে সিএলও ফ্রি রেডিক্যাল তৈরি করে, আর অক্সিজেন ফ্রি হয়ে যায়, সিএলও ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, সিএলও ফ্রি রেডিক্যাল, সিএলও ফ্রি রেডিক্যাল, এই যে সিএলও মানে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন নিয়ে সে সিএলও বানাইছে, হয়ে ওটা আরেকটা নতুন ফ্রি রেডিক্যাল হয়েছে, আর অক্সিজেন ওদিক থেকে ফ্রি হয়ে গেছে, অক্সিজেনটা। ওইদিকে আবার অক্সিজেন O2 যেটা, সেও আবার দুইটা অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি করে, ওইটাও ভেঙে যায়, ভেঙে পরে দুইটা অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এদিক দিয়ে সিএলও ফ্রি রেডিক্যাল যে, সে আবার ওজনকে অ্যাটাক করে, ওইটাও ফ্রি রেডিক্যাল হিসেবে আবার ওজনকে যায় অ্যাটাক করে, ওজনকে যায় অ্যাটাক করে ClO2 ফর্ম করে, আর O2 প্রডিউস হয়, এই যে ClO2 and O2 প্রডিউস হয়। এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হবে এবং ফ্রি রেডিক্যাল যায় ওজনকে অ্যাটাক করবে, আবার নতুন ফ্রি রেডিক্যাল তৈরি হবে, সেটা যায় আবার অ্যাটাক করবে, এইটাই কি চলতে থাকে। এটা চলতে থাকলেই পরবর্তীতে কি হয়, এইভাবে কি হয়, ওজনটা কি হয় আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকে, মানে ডিপ্লেশন বলে যেটাকে, ওজনের এইভাবে কি হয়, ডিপ্লেশন হয়, এইভাবে ওজোন লেয়ারে ডিপ্লেশন হয়। এন্ড অনেক সময় বলা হয়ে থাকে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যালই
বোধ হয় 1000 না কত যেন ওজনকে মানে তোমার ইয়ে করতে পারে, কিল করতে পারে বা ইয়ে করতে পারে, তোমার হচ্ছে যে মানে ভেঙে দিতে পারে, মানে একটা ক্লোরিন শুধু ফ্রি রেডিকেলি। তো এমনটা আর কি। তো এটা হচ্ছে প্রসেস যে ওজোন লেয়ার কিভাবে ডিস্ট্রয় হয়, এন্ড সেটা কে করে? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। কারণ তার থেকে ক্লোরিন ফ্রি রেডিকেল প্রডিউস হয়, ওই ফ্রি রেডিকেলটাই ওজনকে অ্যাটাক করে, এবং ওজন অ্যাটাক করে পরে অক্সিজেনটাকেও কি করে এরকম তোমার ইয়ে করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। ওজন লেয়ার মানে ওজনটাকে ডিস্ট্রয় করে মেইনলি। ওজন ডিস্ট্রয় হওয়া মানে কি? ওজন লেয়ার মানে যেটা আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজন লেয়ার, যেটা সানলাইটের যে ইউভি লাইট সেটাকে প্রোটেক্ট করে। ইউভি লাইটকে সেই কিন্তু প্রোটেক্ট করে, ইউভি লাইটকে সানলাইটের, যেটা যেন সার্ফেসে না আসতে পারে। কিন্তু দেখা যাবে যে কি যে সিএফসির কারণে ওই ওজন লেয়ারটাই থাকবে না। তো ওজন লেয়ার না থাকার কারণে পরবর্তীতে তোমার সরাসরি ইউভি লাইট চলে আসে সার্ফেসে। অ্যান্ড গ্রিন কেমিস্ট্রি সাথেই তোমার রিলেটেড সেটা হচ্ছে গিয়ে তোমাদের খুব চেনা জানা টপিক, আর তা হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টটাও গ্রিন কেমিস্ট্রির যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের পার্ট, গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্টটাও এই পার্ট। তো গ্রিন হাউস এফেক্ট নিয়ে তোমাদের আই হোপ জানা আছে তোমাদের। অবশ্যই তোমরা জানো যে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয় আছে এখানে, না? গ্লোবাল ওয়ার্মিং এখানে রিলেটেড, ঠিক না? আর মেইন গ্রিন হাউস গ্যাস, মেইন গ্রিন হাউস গ্যাস বললে কার্বন ডাইঅক্সাইড কে মিন করে। এমসিকিউ আসতে দেখেছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ মেইন গ্রিন হাউস গ্যাস, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেইন গ্রিন হাউস গ্যাস, তাহলে আনসার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা যে কোনো একটা জায়গায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটা বোঝানোর জন্য অনেক সময় এই পয়েন্টটা ইউজ করে যে মেইন গ্রিন হাউস গ্যাস। তো মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে গিয়ে তোমার এই CO2 গ্যাস, এটা হচ্ছে মেইন গ্রিন হাউস গ্যাস। বাট কার্বন ডাইঅক্সাইড তো মেইন, তাছাড়াও গ্রিন হাউস গ্যাসের মধ্যে আর কারা আছে? গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু নাইট্রাস অক্সাইড অ্যাডেড, নাইট্রাস অক্সাইড N2O, এটা গ্রিন হাউস গ্যাস। এবং তোমরা জানবা যে মিথেন গ্যাসও গ্রিন হাউস গ্যাস। মিথেন যেটা এটাও গ্রিন হাউস গ্যাস। মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, মিথেনও গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড যদিও মেইন, মিথেনও গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কোনটা বললে এরাও অপশনে থাকবে। মাল্টিপল কমপ্লিশন হলে পরে তো গ্রিন হাউস গ্যাসের গ্রিন হাউস এফেক্টটা তোমরা ডেফিনেটলি জানো যে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং হয়, গ্রিন হাউস কি, গ্রিন হাউস এফেক্ট কি, কার্বন ডাইঅক্সাইড কিভাবে তোমার হিট অ্যাবজর্ব করে এবং আমাদের যে টেম্পারেচার বাড়ায় দেয়। তো পরে সেটা আমাদের যে আইস মেল্ট হয় পোলার রিজিয়নে, তার থেকে ফ্লাডিং হয়, সাইক্লোন এক্সেট্রা, এইসব মোটামুটি অ্যাসেটের কোশ্চেন। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার মানে কেমিক্যাল চেঞ্জের গ্রিন কেমিস্ট্রি পার্টটা। তারপরে তোমরা ধরো এই এই চ্যাপ্টারটা রিভিশন দিবা, বা এই চ্যাপ্টারটা পড়বা, হয়তো কদিন পরে পড়বা, এখন পড়বা, যখন পড়বা মানে পড়বা তখন মনে করবা যে গ্রিন কেমিস্ট্রি একটা পার্ট আছে, এই পার্টটা থেকে কি নলেজ নেয়ার আছে। আর আমাদের যেহেতু নোটটা দিয়ে দিব, নোট দিয়ে দিব তোমাদেরকে, এই যে আমার ক্লাসটা শেষ হলে পরেই নোট দিয়ে দিব, আমি রেডি করে রেখেছি নোট। তো নোটটা, আমার নোটটা একেবারে মানে মানে সিরিয়াল ভাবে দেখতে থাকো, এবং প্রত্যেকটা শীটেই মানে মানে যারা মনে করো যে ধরো একেবারে মানে খুব 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 অলস, তারাও আমার নোট যদি কন্টিনিউয়াসটা দেখে যায়, দেখবা যে খুব ইজি ল্যাঙ্গুয়েজে এবং খুব মানে তোমার পরিমিত, যেটাকে বলা হয় লিমিটেড লেখা, সেই পরিমাণে লেখা যতটুকু তোমার লিখতে চলবে অতটুকু লিখে সেই শীট গুলো মেক করা হয়েছে। হ্যাঁ, তো কেমিক্যাল যদিও এটা ঠিক যে সফট কপি এরকম দেখে দেখে কষ্টই হয় পড়তে, ঠিক না? তা আমি খুবই চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতেছি যে ধরো এগুলো আহ, তো প্রিন্ট দিতে এন্ড হচ্ছে যে মানে হার্ড কপি তৈরি করতে, এন্ড কিভাবে ডেলিভারি দেওয়া যাবে, কিভাবে তোমরা কালেক্ট করতে পারবা, সবকিছু নিয়ে আমার একটা ভাবনা কাজ করতেছে। হয়তো তোমরা এই নোটগুলো কিভাবে ডিরেক্ট পেতে পারো সেইটার ব্যবস্থা আমি নিব খুব তাড়াতাড়ি। মানে বাসার মধ্যে সবকিছু, কিছু কিছু জিনিস বাসায়, ল্যাপটপ বা ধরো কিছু কিছু জিনিস বাসায়, আর সব জিনিস তো আগের কোচিং এ মানে সব ধরো একদম কি যে হয়ে আছে আল্লাহ জানে এগুলো সব। তো দেখো এরপরে আমাদের কি টপিক। হ্যাঁ, তো গ্রিন এনার্জি পার্ট শেষ, এবার ভ্যালোসিটি। ভ্যালোসিটি অফ রিয়াকশন, ভ্যালোসিটি অফ রিয়াকশন। তাহলে তারপরে আসছো মনে করবা যে তোমরা
আসছে হচ্ছে ভ্যালোসিটি অফ রিয়াকশন এই পার্টে। তো ভ্যালোসিটি অফ রিয়াকশন পার্টে আসার পর এখান থেকে তোমার ডিজায়ার বা তোমার কি কি ফলো করতে হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে তোমার, সেটা হচ্ছে এখানে যেমন একটা ডিসক্রিপশনে বলা আছে যে রিয়াকশন যেমন ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশন, মানে রিয়াকশন দিয়ে ডিফারেন্ট সাবস্টেন্স, ডিফারেন্ট রিয়াকশন, ডিফারেন্ট প্রোডাক্ট। তো সব রিয়াকশনের রেট বা ভ্যালোসিটি এক হবে না। তো অনেক রিয়াকশন আছে খুব ফাস্ট হয়, কোনো রিয়াকশন আছে খুব স্লো হয়, কোনো রিয়াকশন আছে যেটা অনেক সময় লাগে, মানে এমন অনেক রিয়াকশন আছে যেটা দিন মানে কয়েকদিনও পার হয়ে যায় তারপরে রিয়াকশন হয়। তো এরকমটাও আছে। তো ওইটার উপরে বেস করে বলা হয়েছিল যে স্পিড অফ রিয়াকশন একটা ব্যাপার বলা হয়েছে, স্পিড অফ রিয়াকশন। স্পিড অফ রিয়াকশন মানে ক্লাসিফাই করা হয়েছে যে স্পিড অফ রিয়াকশন, এভাবে না রিয়াকশনকে ক্লাসিফিকেশন করা হয়েছে, স্পিড অফ রিয়াকশন দিয়ে রিয়াকশনকে ক্লাসিফিকেশন করা হয়েছে। এবং সেই ক্লাসিফিকেশনে বলা হয়েছে যে একটা হচ্ছে স্লো রিয়াকশন, মানে স্লো রেটেড রিয়াকশন, মানে স্লো রিয়াকশন মানে হচ্ছে যে রিয়াকশন গুলো স্লো হয়, যে রিয়াকশন স্লো হয়। এবং তার একটা এক্সাম্পল হচ্ছে রাস্টিং। স্লো কোন রিয়াকশনের এক্সাম্পল হচ্ছে রাস্টিং। কারণ রাস্টিং কি আর মানে তোমার এমন যে এখনই রাস্টিং হবে, মানে তুমি একটা আয়রনকে মানে আয়রন মেড কোন একটা কিছু এখনই ওপেন ইয়ারে রেখে দিচ্ছ, বাইরে ফেলে রাখছো, হ্যাঁ, আর তুমি দাঁড়ায় আছো দেখার অপেক্ষায় যে কেমনে রাস্টিং হয় দেখি, তুমি কি দেখতে পারবা যে কত রাস্টিং হচ্ছে? সেটা না, না, সময়ের ব্যাপার, টাইম লাগবে, অনেক অনেক টাইম লাগবে। তো এটা একটা স্লো রিয়াকশন। নাম্বার টু, তার মাঝখানে একটা রেট আছে যেটাকে মডারেটেড বলা হয়, যে মডারেট রিয়াকশন আর কি। মডারেট যেগুলো ধরো হলো মোটামুটি, মডারেট বলতে আসলে বুঝায় না কিছু, আমরা বুঝি স্লো ফাস্ট। মডারেট বলতে যে না স্লো না ফাস্ট, এই কারণে মডারেট, আর কিছু না। তো এইরকম কিছু রিয়াকশন আছে যেগুলো মডারেট রিয়াকশন বলা হয়। যেমন আমার জিঙ্ক অ্যান্ড সালফিউরিক অ্যাসিড মিক্স করলে পরে ধরো জিঙ্ক অ্যান্ড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হয়ে জিঙ্ক সালফেট হবে, প্লাস হাইড্রোজেন গ্যাস হবে। তো এটা হবে কি জানো, তুমি যদি জিঙ্ক, একটা তো মেটাল না, জিঙ্ক মেটালকে সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশনের মধ্যে ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখবা যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে, এন্ড এটা হতেই আছে অনেকক্ষণ, মানে ধরো অ্যারাউন্ড 5-10 মিনিট ধরে হচ্ছে রিয়াকশনটা। মানে এত খুব ফাস্ট হচ্ছে এমনটা না, যে খুব র্যাপিড খুব ফাস্ট হচ্ছে খুব সুইফট হচ্ছে এমন না, মানে মোটামুটি একটা মোটামুটি স্পিডে হচ্ছে আর কি। তো ওরকমটা আর কি। বা ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিজলভ করো না কেন, সেটাও তো দেখবা যে আস্তে 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 হচ্ছে গ্র্যাজুয়ালি। আরেকটা টাইপ হচ্ছে যে ফাস্ট রিয়াকশন। তো অ্যানাদার টাইপ হচ্ছে কি ফাস্ট রিয়াকশন। ফাস্ট মানে হইতেছে, ফাস্ট মানে কি, মানে উইদিন সেকেন্ড মনে করবা। ফাস্ট মানে এত ফাস্ট, মানে সেকেন্ডের মধ্যে রিয়াকশন, মানে দিচ্ছ, মানে মিক্স করছো সাথে সাথে রিয়াকশন, মিক্স করছো সাথে সাথে রিয়াকশন। এইরকম রিয়াকশন হলো ফাস্ট রিয়াকশন। এবং তার এক্সাম্পল কি, তার এক্সাম্পল হচ্ছে তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশনের সাথে যদি তোমরা সিলভার নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশন অ্যাড করো, তাহলে সোডিয়াম নাইট্রেট অ্যাকোয়াস সলিউশনের সাথে সাথে দেখবা যে সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট ফর্ম করে, সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট ফর্ম করে। তো তোমরা যদি সোডিয়াম ক্লোরাইড সলিউশনের সাথে সিলভার নাইট্রেট সলিউশন অ্যাড করো, সোডিয়াম ক্লোরাইড সলিউশনের সাথে সিলভার নাইট্রেট সলিউশন অ্যাড করো, অ্যাড করবা কি, মানে মানে তুমি চোখের পলক ফেলতে পারবে না যে অ্যাড করার সাথে সাথেই দেখবা যে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রিসিপিটেট। তো দিস ইজ ভেরি স্পিডি রিয়াকশন, ভেরি ফাস্ট রিয়াকশন। আর ফাস্ট রিয়াকশন বুঝার একটা উপায় আছে, একটু একটা টেকনিক আছে ফাস্ট রিয়াকশন বুঝার। এই যে অর্থাৎ যে রিয়াকশন গুলা অ্যাকোয়াস সলিউশনের সাথে কোনো অ্যাকোয়াস সলিউশনের রিয়াকশন হয়, অর্থাৎ দুইটা সলিউশন, দুইটাই সলিউশন। তো দুইটা সলিউশন মানে কি, তার মানে তো তারা আয়োনাইজ হয়েই আছে, এদের যেহেতু কোনো ইলেকট্রন ট্রান্সফারের মতো ব্যাপার হচ্ছে না এখানে, তাও তো তাকে কি করতে হবে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে হবে, তাকে অক্সিডাইজ হইতে হবে, একটা সময়ের ব্যাপার। এখানে তাকে অক্সিডাইজ হইতে হবে, যেটা হতে চায় না সেটা আরো সময়ের ব্যাপার। কিন্তু এখানে কি হবে, তারা, তাদের কোনো অক্সিডেশন রিডাকশন নাই, এখানে ইলেকট্রনের কোনো হচ্ছে গিয়ে তোমার এক্সচেঞ্জ নাই। তাহলে এই রিঅ্যাকশন কি হবে, জাস্ট আয়ন এক্সচেঞ্জ, সোডিয়ামে যাবে নাইট্রেটের কাছে, সিলভার আসবে ক্লোরাইডের কাছে, দুইটাই সলিউশনে, যার দুইটাই ডিজলভ হয়ে আছে। সো দ্যাট এই রিঅ্যাকশন গুলো খুব স্পিডে হয়। তো কোনটা মডারেট রিঅ্যাকশন, আমরা এই এমসিকিউ দিব না, আমরা দিব হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্লো রিঅ্যাকশন আর হুইচ অফ দ্য ফলোইং ফাস্ট রিঅ্যাকশন। তো ফাস্ট বুঝার একটা ওয়ে বলে দিলাম কি, যে অ্যাকোয়াস সলিউশন দেখে বুঝবা যে ওগুলোই ফাস্ট রিঅ্যাকশন। আর স্লো রিঅ্যাকশন বলতে হইছে কি, স্লো রিঅ্যাকশন রাস্টিংটাই এই পর্যন্ত আমরা যতবার দিতে দেখেছি রাস্টিংটাই দিয়েছে। কিন্তু স্লো রিঅ্যাকশন হচ্ছে কি, তুমি তোমার জানা এরকম একটা রিঅ্যাকশন দিবে, তুমি জানো যে এটা খুব আস্তে আস্তেই হয়, মানে তুমি নিজেই জানো যে এটা খুব আস্তে আস্তে হয়, তো ওই রকম একটা জানার মধ্যেই থাকবে আর কি। কথা বুঝতে পারছো তো? এই হচ্ছে গিয়া
স্পিড অফ রিয়াকশনের হিসেবে রিয়াকশনের ক্লাসিফিকেশন। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন তোমরা বেটার নো, তোমরা জানো এটা, আর তা হলো ডাইরেকশন অফ রিয়াকশন। ডাইরেকশন অফ রিয়াকশন, এটা তোমরা বেটার জানো যে ডাইরেকশন অফ রিয়াকশন হচ্ছে টু টাইপ। ওয়ান টাইপ হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন, ইরিভার্সিবল রিয়াকশন, অর্থাৎ কিছু কিছু রিয়াকশন আছে যেগুলো শুধু কি ওয়ান সাইডেড, মানে অনলি ফরওয়ার্ড ডাইরেকশনে হয়। কিছু রিয়াকশন আছে যেগুলো শুধুই ফরওয়ার্ডে হয় বা অনলি ফরওয়ার্ডে হয়। তো ওই রিয়াকশন গুলো ইরিভার্সিবল রিয়াকশন। ফর এক্সাম্পল পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা হিট দেই তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন প্রডিউস হয়, এই রিয়াকশনটা ফিরে না। পটাশিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয় এবং হয়ে পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন গ্যাস প্রডিউস করতেই থাকে, এন্ড অনলি এটা কি হয় ফরওয়ার্ডেই যায়। তো এই টাইপের রিয়াকশন হচ্ছে গিয়ে ইরিভার্সিবল। আরেকটা হচ্ছে যে রিভার্সিবল, রিভার্সিবল রিয়াকশন। তার মানে আরেকটা টাইপ হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, যেটা কি হয় সিমিলটেনিয়াসলি ফরওয়ার্ডে হয় এন্ড ব্যাকওয়ার্ডে হয়, সিমিলটেনিয়াসলি ফরওয়ার্ড হয়, সিমিলটেনিয়াসলি যেটা ব্যাকওয়ার্ড হয়। এন্ড ইউ হ্যাভ নো সেভারাল এক্সাম্পল, অনেক এক্সাম্পল জানো। তার মধ্যে ধরো হাইড্রোজেন এন্ড ক্লোরিন সাপোজ আমি অ্যাড করলাম, করে হাইড্রোজেন ক্লোরাইড প্রডিউস করলাম, রিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল সাইন ইউজ করলে বোঝা যায় যে এটা রিভার্সিবল রিয়াকশন। তো এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, যেটা বোথ ফরওয়ার্ডে হয় এন্ড ব্যাকওয়ার্ড হয়। যারা লট অফ এক্সাম্পল তোমরা জানো, এটা একটা দেখালাম যে কিভাবে রিপ্রেজেন্ট করে যে রিভার্সিবল রিয়াকশন, কিভাবে রিপ্রেজেন্ট করে যে ইরিভার্সিবল রিয়াকশন। ওকে, সো এইটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, যেটা ইরিভার্সিবল এন্ড রিভার্সিবল। তো এখানে একটা কোশ্চেন আমরা আসতে দেখবো, সেটা হচ্ছে যে এরকম বলবে যে থার্মাল ডিকম্পোজিশন বলা হয়, যে থার্মাল ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট ক্যান বোথ reversible and irreversible, irreversible। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের যে ডিসোসিয়েশন, ক্যালসিয়াম কার্বনেটের যে ডিকম্পোজিশন, এটা কি হতে পারে বোথ ইরিভার্সিবল এন্ড, দুইটা ইরিভার্সিবল হয়েছে, ইরিভার্সিবল এন্ড রিভার্সিবল। ইরিভার্সিবল হতে পারে আবার রিভার্সিবল হতে পারে। তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ হলে ক্যালসিয়াম অক্সাইড সলিড এন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়, ক্যালসিয়াম কার্বনেট নিজেও সলিড। এখন এই রিঅ্যাকশনটা ইরিভার্সিবল কখন, তোমরা খুব ভালো জানো যে এটা ওপেন কন্টেইনারে। ওপেন কন্টেইনারে এই রিঅ্যাকশনটা কি হয়ে যায় ইরিভার্সিবল, বিকজ ওপেন কন্টেইনার হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উইল কাম আউট, রাইট না? সো দ্যাট এটা যদি হয় একটা প্রোডাক্টই যদি সরে যায় তাহলে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দিবে কি করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই ক্যালসিয়াম কার্বনেটের যে ডিসোসিয়েশনটা, এইটাই আবার কি হতে পারে রিভার্সিবল। দ্যাট মিনস ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করলো আগের মতোই, বাট এটার কন্ডিশন হলো ক্লোজড কন্টেইনার। তার মানে ক্লোজ কন্টেইনারে করলে এটা রিভার্সিবল হবে। তার মানে অনেক মোস্ট অফ দ্য রিঅ্যাকশনই আসলে ক্লোজ কন্টেইনারে করলেই সেটা রিভার্সিবল হয়। কারণ ম্যাক্সিমাম রিঅ্যাকশনে আমরা দেখি যে কোনো না কোনো ভাবে একটা প্রোডাক্টে গ্যাস থাকে। তো কোনো না কোনো প্রোডাক্ট যদি গ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে সব রিঅ্যাকশনই আমাকে কি করতে হবে, ক্লোজ কন্টেইনারে করতে হবে। ক্লোজ কন্টেইনারে করলেই রিঅ্যাকশন কি হবে, রিভার্সিবল হবে। ওকে, তাহলে এই হচ্ছে ডাইরেকশন অফ রিঅ্যাকশনের বা রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ডাইরেকশন অফ রিঅ্যাকশন, দ্যাট মিনস ইরিভার্সিবল রিঅ্যাকশন এন্ড রিভার্সিবল রিঅ্যাকশন। এগুলো ভেরি কমন আন্ডারস্ট্যান্ডিং এন্ড ভেরি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে রিপিটিং আন্ডারস্ট্যান্ডিং, মানে এগুলো অনেকবার দেখা হয়েছে, পড়া হয়েছে, এমন আর কি। এবার যাচ্ছি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন সামহাওয়ার বলতে পারে যে রেট অফ রিঅ্যাকশন, আবার সামবডি বলতে পারে যে ভেলোসিটি অফ রিঅ্যাকশন, চেঞ্জ হবে না, একই ডেফিনেশন। রেট অফ রিঅ্যাকশন বললেও যে ডেফিনেশন, ভেলোসিটি অফ রিঅ্যাকশন বললেও মনে করবা একই ডেফিনেশন। তো রেট অর ভেলোসিটি অফ রিঅ্যাকশন। তো মনে করো ভেলোসিটি, ধরো লাইট ভেলোসিটির ইউনিট কি মিটার পার সেকেন্ড, ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড। তার মানে ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে যে পার সেকেন্ডে কত মিটার ট্রাভেল করে। আর রেট যেমন একটু ভার্সাটাইল ইউজ হয়,
মানে রেটের ইউজ আমরা অনেক জায়গায় করতে পারি, যেমন আলু 50 টাকা পার কিলো, তার মানে কি 1 কেজি আলু 50 টাকা, তার মানে ওটাও অল্প কি রেট। তো রেটটা হচ্ছে এরকম, তার মানে আমার রেট অফ রিয়াকশন মানে কি, তার মানে রেট অফ রিয়াকশন মানে তো কি হতে হবে, একটা চেঞ্জ পার ইউনিট টাইম, একটা চেঞ্জ একটা ইউনিট টাইম বা অ্যামাউন্ট পার ইউনিট টাইম, ঠিক আছে। কোন একটা ইউনিটে গেছে একটা অ্যামাউন্ট তো জানতে হবে, সেটা হচ্ছে কি তোমার রেট অফ রিয়াকশন। আর রিয়াকশন মানে কি, রিয়াকশন প্রোডাক্টে কনভার্ট হয়, রিয়াকট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হয়, তাহলে রিয়াকট্যান্টের অ্যামাউন্ট কমে আর প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়ে। তো অ্যামাউন্টটা যদি আমরা কনসেন্ট্রেশন দিয়ে বিচার করি, তাহলে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হয় এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয়, ইনক্রিজ হয়। তাহলে আমরা কি বলতে পারি, রেট অফ রিয়াকশনকে এইভাবে বলতে পারি না, যে দা ডিক্রিজিং of reactant and increasing of product per unit time is called rate of reaction। এটা বলাই যায়, decreasing of reaction and increasing of product per unit time is called rate of reaction। এটা যেমনি বলা যায়, এর থেকে বেটার হচ্ছে বলা যে দা change of concentration of reactant and product per unit time is called rate of reaction। দেখো, অর্থাৎ ওইটাতে ইনক্রিজিং ডিক্রিজিং মেনশন করছো আর পরেরটাতে ইনক্রিজিং ডিক্রিজিং মেনশন করোনি, পরেরটাতে বলছো যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। কেন পরেরটা নিচ্ছি, কারণটা হচ্ছে যে আমরা যদি রিভার্সিবল রিঅ্যাকশনের দিক থেকে দেখি, তাহলে এটা কি ঠিক যে সবসময় প্রোডাক্টে ইনক্রিজিং প্রোডাক্ট ইনক্রিজ হবে আর রিঅ্যাকশন ডিক্রিজ হবে, তা তো না, ঠিক না। আমি যদি একটা রিভার্সিবল রিঅ্যাকশনের রেট ডিটারমিন করতে চাই রিভার্সিবলের, তাহলে তো সেটাতে এমনও তো হতে পারে যে প্রোডাক্টটাই ডিক্রিজ হচ্ছে, ঠিক না। তো দ্যাট আসলে ব্যাপারটা হচ্ছে চেঞ্জ, কার ইনক্রিজ কার ডিক্রিজ এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন এন্ড প্রোডাক্ট পার ইউনিট টাইম। অর্থাৎ রিঅ্যাকশন কতটা চেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট কতটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা ইউনিট টাইমে কত হচ্ছে, সেটাই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। বাট রিঅ্যাকশনের পার্সপেক্টিভে এটা ঠিক যে রিঅ্যাকশন আমরা ডিক্রিজ করতে দেখি এন্ড প্রোডাক্ট আমরা ইনক্রিজ হতে দেখি। তাহলে রেট অফ রিঅ্যাকশন এর ডেফিনেশন আসে, ভেবো না যে এই ডেফিনেশন কি দিবে, না এই ডেফিনেশন আসে, রিমেম্বার। তো রেট অফ রিঅ্যাকশনের ডেফিনেশন হচ্ছে কি এটা। তাহলে রেট অফ রিঅ্যাকশনের ইউনিট কি এক্সপেক্ট করব, যে রেট অফ রিঅ্যাকশনে তাহলে ইউনিট কি, এমসিকিউ তে এটাও বেশ পপুলার, যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন। তোমরা জেনে থাকবে রেট অফ রিঅ্যাকশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার, ও সরি শেষ না, পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। রেট অফ রিঅ্যাকশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড মানে কি, মোল পার লিটার হচ্ছে ইউনিট অফ কনসেন্ট্রেশন, আর পার সেকেন্ড মানে সেকেন্ড হচ্ছে টাইমের রেসপেক্টে, কনসেন্ট্রেশন ইন রেসপেক্ট টাইম। তাইলে এটাই হচ্ছে রেট অফ রিঅ্যাকশনের ইউনিট, যেটা মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, রিমেম্বার এই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন। এখন একটা ফলো করো, যে এমন একটা রিঅ্যাকশন ধরো এ থেকে প্রোডাক্ট হলো, সাপোজ ফর এক্সাম্পল একটা রিঅ্যাকশন এ হচ্ছে রিঅ্যাকশন এন্ড দেন প্রোডাক্ট ফর্ম করছে, এ থেকে প্রোডাক্ট হচ্ছে। এমন একটা রিঅ্যাকশনে ধরো এরকম যে টি1 টাইম, হ্যাঁ, টি1 টাইম concentration of reactant is C1। অর্থাৎ টি1 যখন টাইম মানে ইনিশিয়াল একটা টাইম, অর্থাৎ তুমি যে টাইমটা ফার্স্টে নিছো ওইরকম একটা টাইম, যে টি1 টাইমে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট হলো C1 এন্ড টি2 টাইমে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট হচ্ছে যায় C2। টি1 টাইমে C1 আর টি2 টাইমে হচ্ছে C2। তাহলে টি2 মাইনাস C1 টাইমে টি2 মাইনাস C1 এই টাইমের মধ্যে কনসেন্ট্রেশন যে চেঞ্জ রিঅ্যাকশন হবে সেটা হলো গ্যাস টি2 মাইনাস কি হবে C1, C2 মাইনাস C1 হবে, T2 মাইনাস C1 টাইমে কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে T2 মাইনাস C1। T2 মাইনাস C1 কে আমরা dt দিয়ে এক্সপ্রেস করব, T2 মাইনাস C1 dt।
তাহলে ডিটি টাইমে কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে রিঅ্যাকট্যান্টের হলো মাইনাস ডিসি, ওটা হবে হচ্ছে মাইনাস ডিসি, অর্থাৎ ডিটি টাইমে কনসেন্ট্রেশন চেঞ্জ অফ রিঅ্যাকট্যান্ট হচ্ছে গিয়া মাইনাস ডিসি। এখন প্রশ্ন হচ্ছে যে মাইনাস ডিসি কেন? মাইনাস ডিসি বিকজ এখানে নোট দিয়ে দিবা কেন মাইনাস ডিসি, কারণ C1 মোর দেন C2, রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট শুরুতে বেশি ছিল পরে কমে গেছে, তার মানে কি C1 মোর দেন C2, তাইলে C2 মাইনাস C1 কি হবে? নেগেটিভ ভ্যালু, তাহলে C2 মাইনাস C1 হবে মাইনাস ডিসি। তাহলে ডিটি টাইমে এটা হচ্ছে মাইনাস ডিসি, তাহলে ইউনিট টাইমে সেটা কি হবে? ইউনিট টাইমে এটা হবে মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি। তাহলে ইউ গট মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি, রিমেম্বার ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মাইনাস ডিসি বাই ডিটি এটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল রেট অফ রিঅ্যাকশন, মাইনাস ডিসি বাই ডিটি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, মাইনাস ডিসি বাই ডিটি এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। at the same time আরেকভাবে এটাকে দেখানো হয়, সেটা হচ্ছে এরকম যে T2 টাইম কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ x1 ধরা হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেখানে আবার x1, তাহলে T2 টাইমে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট দেখানো হয় হচ্ছে x2, তাহলে T2 মাইনাস T1 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন হয় হলো x2 মাইনাস x1, তাহলে ডিটি টাইমে তার চেঞ্জ হবে হচ্ছে dx, এবার dx পজিটিভ হবে। dx পজিটিভ কেন হবে? কারণ প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে, x1 এর চাইতে তো x2 গ্রেটার এবার, তো এটা dx পজিটিভ হবে। তো পজিটিভ হওয়াটাকে আর তোমাকে এক্সপ্লেইন দেওয়া লাগবে না ব্র্যাকেটে। তাহলে ইউনিট টাইমে সেটা কি হবে? ইউনিট টাইমে ওটা হবে হচ্ছে dx বাই dt। তাহলে একবার পেলাম হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, ওটা রিঅ্যাকটেন্টের রেসপেক্টে, আর হচ্ছে ডিএক্স বাই ডিটি এটা প্রোডাক্টের রেসপেক্টে। যদিও প্রোডাক্টের রেসপেক্টে ইকুয়েশন হিসেবে দেখানো যায়, কিন্তু ক্যালকুলেশন মেইনলি হয় হলো রিঅ্যাকটেন্টের রেসপেক্টেই। তাহলে এই যে মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি অর ডিএক্স বাই ডিটি, ঠিক আছে, ইজ রেট অফ রিঅ্যাকশন। তার মানে মাইনাস ডিসি বাই ডিটি কত বললে বুঝবা যে রেট অফ রিঅ্যাকশন, আর ডিএক্স বাই ডিটি বললেও বুঝবা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তো এগুলো হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন। অথবা গিভেন যদি হয় যে মাইনাস ডিসি বাই ডিটি দেওয়া আছে মনে করো, তাহলে বুঝবা যে আসলে রেট অফ রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে। তাহলে এই হচ্ছে কি রেট অফ রিঅ্যাকশন। তো এর একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া থাকে, যে এরকম একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া থাকে যে ধরো ইয়ের টাইমের রেসপেক্টে কনসেন্ট্রেশন যেটা, ঠিক আছে, টাইমের রেসপেক্টে ধরো হলো কনসেন্ট্রেশন, এরকম একটা গ্রাফ করলে দেখা যায় টাইমের সাথে সাথে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয়? ইনক্রিজ হয়। ইনক্রিজ হলে গ্রাফের মধ্যে যে স্লপ পাওয়া যায়, স্লপ এই যে এই লাইনের মধ্যে যে স্লপ পাওয়া যায়, স্লপ, এই রিঅ্যাকটেন্টের স্লপকে ধরা হয় হচ্ছে ডিএক্স বাই ডিটি প্রোডাক্টের ডাই, আর রিঅ্যাকটেন্টের স্লপে ক্যালকুলেট করা যায় হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি। তার মানে রিঅ্যাকটেন্টের স্লপ থেকে করা যায় হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, এন্ড প্রোডাক্টের স্লপ থেকে ক্যালকুলেট করা যায় হচ্ছে ডিএক্স বাই ডিটি। তো এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেট অফ রিঅ্যাকশন। এটা রেট অফ রিঅ্যাকশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রিমেম্বার। অর্থাৎ আমি যদি এই এভরি পয়েন্টে আবার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে সময় টাইমের রেসপেক্টে, এই এভরি পয়েন্টে আবার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, তাহলে আমি যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে যেটা পাবো টাইমের রেসপেক্টে সেটা হচ্ছে গিয়া রেট অফ রিঅ্যাকশন। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলে। আচ্ছা, এটা হবার পর দেন তোমরা একটা জিনিস দেখো, যে ধরো এক এরকম যে 15 সেকেন্ড, at 15 second concentration of reactant is 0.1 mole per liter. At 30 second
30 second it is 0.05 mole per liter. Calculate rate of reaction. যে রেট অফ রিঅ্যাকশন ক্যালকুলেট করো, ছোটখাটো কাজ এগুলা, এমসিকিউ টাইপের আর কি। হ্যাঁ, তাহলে তুমি জানবা যে উই নো, ওই যে ওটা মাইনাস ডিসি বাই ডিটি, দেখছো, মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ওই যে ব্র্যাকেটে C2 মাইনাস C1 এন্ড T2 মাইনাস C1 যেখান থেকে আসছো, এন্ড ওইটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস C2 কত 0.05 মাইনাস C1 কত 0.1 আর এটা কত 30 মাইনাস কত 15। তাহলে এটা মাইনাস মাইনাসে ওই মাইনাসে যদি গ্রেটার ভ্যালু তাহলে প্লাস হয়ে যাবে, ওটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 0.5 বাই 15, 0.1 এটা 0.5 দিছি না 0.5, তাহলে 0.05 দিতে থাকে, বাই কত হয় তাহলে 15, তাহলে 0.05 বাই 15, তার आंसर হচ্ছে 3.33 10 টু দি পাওয়ার মাইনাস 2 মনে হয় আর কি, যতটুকু আইডিয়া করতেছি এরকম হতে পারে আর কি, এরকম হতে পারে আর কি মেবি। তাহলে এই হচ্ছে এমসিকিউ, মানে যদি এমসিকিউ হয় পরে এটা এমসিকিউর কারেক্ট অপশন, এমসিকিউর কারেক্ট অপশন। তো কোনো কিছুই মানে একেবারেই মানে ফেলে দেওয়া যায় না, ঠিক না? মানে আমরা কেন আনটাচ থাকবো, তাই না? আনটাচ থাকবো কেন? তো এটাও তোমাদেরকে নোটিস করতে হবে যে এই এরকম ছোটখাটো ম্যাথ কিন্তু দিবে, এবং এটা আমি সলভ করে দেখিয়ে দিলাম যে দিস ইজ ডান, আর এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না হোপ করি। এটা যেটা দিছে এটাই আসছিল এক্সামে। তো এটা পারা উচিত, ঠিক আছে? তো এখন লাস্টে -3 কি তো এটা বললো, ও আচ্ছা পাওয়ার -3, হ্যাঁ ও -3, হ্যাঁ হতে পারে, আমি বললাম না ওইটুকু আমি ক্যালকুলেটরে ধরিনি, হয়তো -3 হতে পারে, ঠিক আছে? তো ধরো এটা -3 অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এবারে এসো যে আমরা লাস্ট টপিক আজকের জন্য, এটা হলো রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট, হ্যাঁ, রেট কনস্ট্যান্ট ইজ দ্য লাস্ট টপিক। একদম দেখো রেট কনস্ট্যান্ট দিয়ে যেহেতু শেষ করব, তাহলে একটু আবার একটু ফিরে আসি। হ্যাঁ, একেবারে দেখো সলিড কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি, সলিড মানে যেটাকে বলা হয় একদম কন্টিনিউয়াস লার্নিং, যে এটার পর এটা জানতে হবে, এটার পর এটা জানতে হবে, এটার পর এটা জানতে হবে, এবং প্রত্যেকটা জানার মধ্যে কি কি আছে সেভাবেই কিন্তু জাস্ট ফলো করে গেলেই হয়। তো আসো সবশেষ হচ্ছে রেট কনস্ট্যান্ট অর ভ্যালোসিটি কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট অথবা ভ্যালোসিটি কনস্ট্যান্ট যাই বলো না কেন। তো উই নো dx by dt যদি হয় রেট অফ রিঅ্যাকশন, মানে রেট অফ রিঅ্যাকশনের সুইটেবল এক্সপ্রেশন হচ্ছে dx by dt, মাইনাস dc by dt ও চলে, বাট dx by dt হচ্ছে কি কমফোর্টেবল আর কি। হ্যাঁ, তো dx by dt যদি রেট অফ রিঅ্যাকশন হয় তাহলে ইট ইজ প্রপোর্শন টু c। ও আরেকটা বার বলি, মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে করি নাকি মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে ক্যালকুলেট করব না ডিএক্স বাই ডিটি দিয়ে ক্যালকুলেট করব, ভ্যালু আমরা একই পাবো। তার মানে এমন না যে ডিএক্স বাই ডিটি কে তুমি কনসেন্ট্রেশন অফ সি রিঅ্যাকটেন্ট বলতে পারবা না, অর্থাৎ রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন বলতে পারবা না, তা কিন্তু না। রিমেম্বার, তো ডিএক্স বাই ডিটি হচ্ছে যে তোমার হলো কমন এক্সপ্রেশন আর কি, কমন এক্সপ্রেশন যে ডিএক্স বাই ডিটি কি রেট অফ রিঅ্যাকশন, মানে এটা কমন এক্সপ্রেশন, এটা ইজ প্রপোর্শন টু সি ফর সি রিঅ্যাকটেন্ট। তাহলে প্রোডাক্টের রেসপেক্টে বের করছি, কিন্তু রিঅ্যাকটেন্টের এগেইনস্টে ব্যবহার করতে পারবো না তা কিন্তু না। প্রোডাক্টের এগেইনস্টে বের করছি, এটা প্রোডাক্টের এগেইনস্টে ডিএক্স বাই ডিটি আসছে, বাট এটা যে আমি আবার ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি রিঅ্যাকটেন্ট বলতে পারবো না তা কিন্তু না। আই ওয়ান্ট টু সে যেটা এইভাবেই বলা আছে, ডিএক্স বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু সি রিঅ্যাকটেন্ট। আচ্ছা, সি রিঅ্যাকটেন্ট। এখন তাহলে কি বলা যেতে পারে যে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কেসি। আচ্ছা, এটা যদি মনে করো ঠিক আছে যে মাইনাস ডিসি বাই ডিটি দিয়েও যদি থাকে কথার কথা, তাহলেও আমাদের কিছুই যায় আসে না, সি রিঅ্যাকটেন্ট আমরা রিঅ্যাকটেন্টের রেসপেক্টে দেখবো। তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু হবে কেসি। তাহলে যেটা এটাও নিতে পারো ওটাও নিতে পারো,
মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কেসি বলো আর ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কেসি বলো, বলতেই পারো। তাহলে এই যে এখানে যে কে বা এখানে যে কে, যে কেটাই বলো না কেন, এখানে কেই হচ্ছে ইজ রেট কনস্ট্যান্ট, আর কেটাই হচ্ছে কি রেট কনস্ট্যান্ট হেয়ার। এই কে হচ্ছে এখানকার রেট কনস্ট্যান্ট, কেটাই হচ্ছে রেট কনস্ট্যান্ট, রিমেম্বার কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, তাই না? কে হচ্ছে রেট কনস্ট্যান্ট। এখন যদি এমন হয় যে ইফ সি ইজ ইকুয়াল টু 1 মোলার, কথার কথা, তাহলে তো ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু তো হচ্ছে কে। সি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কি কে, সি ইকুয়াল টু 1 হলেই তো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে। তাহলে আমরা এটা দিয়ে এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মাথায় নিয়ে আসো আজকে, যে রেট কনস্ট্যান্ট যেটা, এটাও একটা রেট অফ রিয়াকশন, রেট কনস্ট্যান্ট এটাও একটা রেট অফ রিয়াকশন, জাস্ট কনস্ট্যান্ট রেট অফ রিয়াকশন, কনস্ট্যান্ট রেট অফ রিয়াকশন। সাপোজ আমি ঢাকা থেকে চিটাগং যাবো, মনে করো কোনো একটা বাসের, ধরো একটা বাস যেতে ঢাকা থেকে চিটাগং মনে করো সময় নিতে হচ্ছে ধরো 5 ঘন্টা, কথার কথা, মনে করো ডিস্টেন্স ছিল 300 কিলোমিটার। এখন 300 কিলোমিটার যেতে সে সময় নিতে হচ্ছে 5 ঘন্টা, তার মানে পার আওয়ারে গেছে কত, 60 কিলোমিটার, পার আওয়ারে গেছে সে 60 কিলোমিটার। 5 ঘন্টায় 300 কিলোমিটার, 300 কিলোমিটার গেছে, তাহলে পার আওয়ারে গেল সে 60 কিলোমিটার। তাহলে এমন হতে পারে যে সে কোনো কোনো আওয়ারে 70 কিলোমিটার গেছে, আবার কোনো আওয়ারে সে 50 কিলোমিটার গেছে, কোনো আওয়ারে সে ধরো 80 কিলোমিটার গেছে, কোনো আওয়ারে আবার 40 কিলোমিটার গেছে, মানে অনেক এবারে শেষ পর্যন্ত যায় দেখলো যে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। এটা যেমন হতে পারে, আবার এমনও হতে পারে যে সে প্রত্যেক ঘন্টায় 60 কিলোমিটার গেছে, প্রত্যেক ঘন্টায় 60 কিলোমিটার গেছে। তাহলে কি দাঁড়ালো, যে ওই যে এভরি আওয়ারে যে 60 কিলোমিটার গেল, এটা তার কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে গেছে, ওটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালোসিটি। তো কনস্ট্যান্ট কে ফর যেটা ভ্যালোসিটি কনস্ট্যান্ট, আসলে ওটা হলো কনস্ট্যান্ট ভ্যালোসিটি, তার মানে এটাও একটা ভ্যালোসিটি। এই কথাটা আমি কেন বলতেছি তোমাদেরকে একটু নলেজে দিয়ে রাখি, কেন এই কথা বলা হচ্ছে। কারণটা হচ্ছে যে সাপোজ আমি যদি বুঝাতে চাই যে এই রিঅ্যাকশনটা রেট মোর, এই রিঅ্যাকশনের চাইতে এই রিঅ্যাকশনটা টুয়াইস টাইম, এই রিঅ্যাকশনের চাইতে এই রিঅ্যাকশনটা থ্রাইস টাইম, এটা আমি যদি কে এর ভ্যালু দিয়ে বুঝাই, অর্থাৎ কে এর ভ্যালু দিয়ে যদি প্রুফ করি, অর্থাৎ আমি যদি সামহাউ প্রুফ করি যে K1 ইজ ইকুয়াল টু K2, 2K2, আমি যদি সামহাউ প্রুফ করতে পারি যে K1 ইজ ইকুয়াল টু 2K2, তাহলে আই ক্যান সে যে K1 মোর দ্যান K2। If I can prove যে K1 is equal to 2K2, তাহলে it is proven যে K1 is more than K2। তাই যদি হয় তাহলে I can also say যে K1 যে রিঅ্যাকশনের রেট মানে যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটার রেট যেটা K2 মানে যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনের চাইতে বেশি। তার মানে রেট অফ রিঅ্যাকশনকেই রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে রেট কনস্ট্যান্ট, অর্থাৎ রেট কনস্ট্যান্টের ভ্যালু আমরা ডিটারমিন করব, এবং সেই ভ্যালু ডিটারমিন করে আমরা বলতে পারবো যে রিঅ্যাকশনের রেট কিরকম, বা রিঅ্যাকশনটা কি স্লো না ফাস্ট না কি। সো দ্যাট এই কারণে বলা যে অন্য সময় তোমরা দেখো যে কে ইউজ হওয়ার জন্য হয়, একটা ইকুয়েশনে অনেক সময় দেখো যে কে ইউজ হওয়ার জন্য হয়, বাট এটার অ্যাপ্লিকেশন বা এটার এক্সারসাইজ নাই। বাট এইখানে আবার তা না, এখানে ডিএক্স বাই ডিটি বা মাইনাস ডিসি বাই ডিটি এইখানেই শেষ। এই যে কে দিয়ে শুরু করলাম, নেক্সটে যত কিছুই হবে এই কে ওরিয়েন্টেডই হবে, অর্থাৎ কে দিয়েই আমরা ইকুয়েশন তৈরি করব, কে দিয়েই আমরা ক্যালকুলেশন করব। সো দ্যাট কে এখানে ভাইটাল। তো কে এটাই হচ্ছে এখানকার রেট কনস্ট্যান্ট, রিমেম্বার এটাই হচ্ছে কি এখানকার রেট কনস্ট্যান্ট। এখন সবশেষ কে এর ইউনিট নিয়ে তোমাদেরকে একটু কথা বলা লাগবে, কে এর ইউনিট আছে আবার। তো ভাববা যে কে এর ইউনিট আবার কেমনে হয়, কে তো রেট কনস্ট্যান্ট না, সেখানে একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা তোমাদের সাথে আজকে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। সেটা হলো এরকম, যে তোমরা যেমন বলতেছিলা যে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে সি, বলতেছো না ডিএক্স বাই ইজ ইকুয়াল টু কে সি, কিন্তু সি এর উপর একটা এন আছে, সি এর উপরে কি আছে, একটা এন আছে, পাওয়ার আছে, সি এর উপর একটা এন আছে, দ্যাট ইজ পাওয়ার আছে। ওকে, তাহলে তোমার যেটা দেখো যে ধরো A2 প্লাস B2 রিঅ্যাক্ট করে প্রোডাক্ট ফর্ম করছে,
A2 প্লাস B2 এরা রিঅ্যাক্ট করে কি করছে, প্রোডাক্ট ফর্ম করছে, A2 আর B2 মিলে প্রোডাক্ট ফর্ম করছে। এখানে এমন হতে পারে যে এখানে কি হবে, A বন্ড A ব্রেক করবে, B বন্ড B ব্রেক করবে, A বন্ড A ব্রেক করবে, B বন্ড B ব্রেক করবে। এমন যদি হয় যে A বন্ড A ব্রেকিংটা ফাস্ট হইছে, B বন্ড B টা স্লো হইছে, A বন্ড A কি হইছে, ফাস্ট ব্রেক করছে, কিন্তু B বন্ড B টা স্লো ব্রেক করছে, তাহলে তাহলে এই রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে হচ্ছে এর উপরে, অর্থাৎ বি এর উপর। আবার একটু বুঝিয়ে বলবো, মনে করো এ বন্ড এ আর বি বন্ড বি ব্রেক করছে, এইটাও স্লো এটাও স্লো, এমন হয়েছে যে দুইটাই স্লো ব্রেক করছে, তাহলে রেট অফ রিঅ্যাকশন এবার ডিপেন্ড করতেছে এই দুইজনের উপরে। আরেকটা পসিবিলিটি হচ্ছে যে এ বন্ড এ ব্রেক করছে, বি বন্ড বি ব্রেক করছে, এইটাও ফাস্ট এইটাও ফাস্ট, তাহলে এইখানে রেট অফ রিঅ্যাকশন আনডিফাইন্ড, কনস্ট্যান্ট, অর্থাৎ কার উপর ডিপেন্ড করবে না। তার মানেটা কি, তোমাদেরকে একটা সেন্টেন্স বলে আমি করতেছি, এই সেন্টেন্সটা মনে রাখতে হবে। স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, এই কথাটা মনে রেখো। স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে আমি যদি এমসিকিউ দেই যে হুইচ স্টেপ ইজ রেট ডিটারমাইনিং স্টেপ, অ্যান্সার হচ্ছে স্লো স্টেপ। তাহলে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, অর্থাৎ কোন রিঅ্যাকশন হইলে কখনোই কিন্তু একটা স্টেপে হবে এমনটা না, রিঅ্যাকশন সেভারাল স্টেপে হতে পারে। তো এই স্টেপগুলোর মধ্যে যেই স্টেপটা স্লো হবে সেই স্টেপে যারা আছে তাদের উপরে রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করে। এটা আমি আরেকটু বলি, ক্লিয়ার করে একটু চেষ্টা করি বলার জন্য। সেটা হচ্ছে, মনে করো তোমাদের পাঁচজনকে আমি একটা টাস্ক দিলাম, মানে ভাগ করে দিলাম, একটা কাজ পাঁচজনকে করতে দিছি, ভাগ করে দিছি যে তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি ওটা করো, এরকম ভাগ করে দিছি, পাঁচজনকে দিছি। এখন হলো কি, পাঁচজন যদি আমার কাছে সাবমিট করে তাহলে আমার কাজটা শেষ হবে। এখন দেখা যাচ্ছে যে একজন, দুইজন, তিনজন, চারজন সাবমিট করে ফেলছে খুব তাড়াতাড়ি, একজন সাবমিট করছে অনেক লেটে, আমার কাজটা শেষ হয়েছে কখন? আমার কাজটা কি খুব ফাস্ট শেষ হয়েছে? আমার কাজটা কিন্তু স্লোই। কেন? কারণ ওই যে স্লো যে জমা দিছে তার কারণে আমার কাজও কি হয়ে গেছে, স্লো হয়ে গেছে। তাইলে আমি একটা রিঅ্যাকশন ফাস্ট বলবো না স্লো বলবো, সেটা তো আসলে স্লো এর উপর ডিপেন্ড করে। স্লোটা যত ফাস্ট হবে রিঅ্যাকশন তত রেট বেশি হবে, ঠিক কিনা? স্লো যত ফাস্ট হবে আর কি, একটা রিঅ্যাকশনের রেট তত বেশি হবে। সুতরাং একটা রিঅ্যাকশন ফার্স্ট স্টেপের উপরে ডিপেন্ড করে না যে রিঅ্যাকশনটা কেমন, রিঅ্যাকশন ডিপেন্ড করে তার স্লো স্টেপের উপরে, এই জন্য স্লো স্টেপের উপর ডিপেন্ড করে। এখন এই স্লো স্টেপের উপর ডিপেন্ড করে এই এন এর পাওয়ার ফিক্স করা হয়, এন এর পাওয়ার ফিক্স করা হয়। এন এর পাওয়ার 0 হতে পারে, কখন জানো? যদি এই অবস্থা হয়। এন এর পাওয়ার 1 হতে পারে, এন এর পাওয়ার 2 হতে পারে। তো এই কারণে এই জিনিস, এই এনটাকে বলা হয় অর্ডার অফ রিঅ্যাকশন। এনকে কি বলা হবে? অর্ডার অফ রিঅ্যাকশন। একদম ওয়ার্ডটা মাথায় নাও, এটা পড়াবেই না কেউ, আমি গ্যারান্টি দিচ্ছি। এগুলা এখন সিলেবাসে নাই, এটা একটা সময় ছিল, খুব ভালো একটা টপিক ছিল, বাট এগুলো এখন ডাইরেক্ট নাই, মানে সিলেবাসের সাথে নাই। কিন্তু সিলেবাসের সাথে না থাকলে কি হবে, অ্যাডমিশন কোচিং এ যে কি পরিমাণে এইগুলো নিয়ে নাড়াচাড়া হয় বা অ্যাডমিশন টেস্টে, অর্ডার অফ রিঅ্যাকশন বলে হচ্ছে এই এন এর ভ্যালুটাকে অর্ডার অফ রিঅ্যাকশন বলে। ওকে, তো এই অর্ডার অফ রিঅ্যাকশনের মধ্যে কত রিঅ্যাকশন আছে, যেটাকে বলে জিরো অর্ডার রিঅ্যাকশন, যেটা হলো জিরো অর্ডার রিঅ্যাকশন। তার মানে একটা টাইপ হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। এখন জিরো অর্ডার রিঅ্যাকশন হইলে মানে কি, এখানে এটা ভ্যালু কত, জিরো, এর ভ্যালু কত, জিরো। এন্ড এটা যদি জিরো হয় তাহলে কে এর ইউনিট কি হবে দেখো, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে, ভালো করে খেয়াল করো, কে ইজ ইকুয়াল টু, কে এর ইউনিট কি হবে? তুমি কি জানো যে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, তখন কি হবে, সি এর পাওয়ার 0 মানে কি 1 না, সি এর পাওয়ার 0 মানে তো 1। তাহলে যদি জিরো অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কি হবে, কে, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কি হবে, কে। এখন আসো, ডিএক্স বাই ডিটির ইউনিট কি, মানে রেট অফ রিঅ্যাকশনের ইউনিট কি ছিল, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এখানে কে এর ইউনিট কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এমসিকিউ আসবে
যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কে ফর জিরো অর্ডার রিঅ্যাকশন। জিরো অর্ডার রিঅ্যাকশনে কে এর ইউনিট কি, যেটা রেট অফ রিঅ্যাকশন এর ইউনিট, অর্থাৎ মোল পার লিটার পার সেকেন্ড। এবার আসো ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে আসো। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সময় কি লিখবা, dx বাই dt ইকুয়াল টু কেসি, না কি হবে কেসি, ফার্স্ট অর্ডার তো কেসি। আচ্ছা তাই যদি হয় তাহলে এবার এই পাশে কি মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, আর ওই পাশে কি কে ইন্টু এই সি এর জন্য কি মোল পার লিটার। তাহলে দেখো তো মোল পার লিটার কাটা গেল, কি থাকে পার সেকেন্ড। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের কে এর ইউনিট কি হলো, ফার্স্ট অর্ডারের কে এর ইউনিট কি হলো পার সেকেন্ড। তাহলে যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে কে এর ইউনিট কি হয় পার সেকেন্ড, পার সেকেন্ড। তাহলে যখনই দেখবা যে রেট অফ রিঅ্যাকশন দেওয়া আছে, রেট কনস্ট্যান্ট দেওয়া আছে কারো, এবং তার ইউনিট হিসেবে পার সেকেন্ড দেওয়া আছে, দেখবা পার সেকেন্ড, কখনো দেখবা পার সেকেন্ড দেওয়া আছে, কখনো দেখবা এটা দেওয়া আছে। তো এটা তোমাদেরকে কনফিউজ করতে পারে না, কোনো কনফিউশন কিছু নাই। তোমরা বুঝবা যে আমরা এটা জানি, যেটা অর্ডার ভ্যারি করলে পরে রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টও ভ্যারি করে। আর কাছে কি সেকেন্ড অর্ডার, না আর কাছে সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার যদি হয়, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন যদি হয় তাহলে ইকুয়েশনটা কি হবে তখন, তখন কি হবে dx বাই dt ইজ ইকুয়াল টু কে সি স্কয়ার, কে সি স্কয়ার না তখন। আচ্ছা তাই যদি হয় এটা তো লিখে মোল পার লিটার পার সেকেন্ড ইকুয়াল টু কে, এটা তো কি হয় তাহলে মোলের স্কয়ার আর লিটার ইনভার্স টু, ঠিক না। তো এটা তোমরা বুঝতেছো, কাটাকাটি করে কি হবে জানো, কে ইজ ইকুয়াল টু লিটার পার মোল পার সেকেন্ড, 1 বাই মোল পার লিটার হবে আর কি, তার কারণে এটা হবে লিটার পার মোল পার সেকেন্ড। তাহলে ইউনিট জিরো অর্ডার হইলে ইউনিট কি, জিরো অর্ডার হলে ইউনিট কোনটা কারেক্ট, মোল পার লিটার পার সেকেন্ড। ফার্স্ট অর্ডার হলে ইউনিট কোনটা কারেক্ট পার সেকেন্ড। সেকেন্ড অর্ডার হলে ইউনিট হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড। অর্ডার অফ রিঅ্যাকশন নিয়ে অনেক চমৎকার ছিল, বাট অ্যাটলিস্ট আমি মনে করি যে এতটুকু অন্তত তোমাদেরকে দেয়াই উচিত যে ইউনিট গুলো কি, ঠিক আছে, ইউনিট গুলো কি, যেহেতু এগুলো এমসিকিউ তে আসার একটা চান্স থাকে।